এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় বাদশাহ বা বাদশাহ শব্দগুলি হলো ফার্সি। ২ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ১৫২৬ খ্রিস্টাব্দে। ৩ হুন্ডি হলো এক ধরনের কাগজ। ৪ আকবরনামা গ্রন্থটি লিখেছেন আবুল ফজল আল্লামী। ৫ সড়কি আজম নির্মাণ করেন শেরশাহ। ২-এর দাগে আসি, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। আই বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। ২ লালকেল্লা কোথায় অবস্থিত? দিল্লিতে। ৩ সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? এটা তোমাদের বইয়ের ৫৯ পাতায় রয়েছে। এই যে খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। তাহলে খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। ৪ দিয়েছে হৌজি শামসি জলাধারটি কোন সুলতান খনন করেছিলেন? ইলতুৎমিশ। ৫-এ খুতবা কি? খুতবা হলো ভাষণ। এটা বইয়ের ৪৪ পাতায় আছে, দেখে নেবে। ৩-এর দাগে আসি, 3-এর আয়তে বলেছে ১২ ভূঁইয়া কাদের বলা হয়? এটা তোমাদের বইয়ের ৭৭ পাতায় রয়েছে। আকবরের ছেলে এবং উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলা স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে ১২ ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। সংখ্যায় ১২ জন ছিলেন, তাই এদের ১২ ভূঁইয়া বলা হতো। ২-এ বলেছে খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এটা আছে বইয়ের ৭১ পাতায়। মেবারে রানা সংগ্রাম সিংহ রাজপুত্রের নেতৃত্ব দেন। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই, তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী। তাহলে খানোয়ারের যুদ্ধ হয়েছিল ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারে রানা সংগ্রাম সিংহ আর বাবরের মধ্যে। আসলে এইভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসক ও রাজপুতদের সঙ্গে যোগ দেন। কাজেই এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না। তাহলে আমাদের প্রশ্নটা দিয়েছে যে খানোয়ারের যুদ্ধ বলেছে কবে কাদের মধ্যে হয়েছিল। তাহলে খানোয়ারের যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারে রানা সংগ্রাম সিংহ এবং মুঘল সম্রাট বাবরের মধ্যে হয়েছিল। ৩-এ দিয়েছে আকবরের আমলে দুজন ঐতিহাসিকের নাম লেখো। এটা তোমাদের বইয়ের ৭৬ পাতাতে রয়েছে। এই যে আবুল ফজল আর আব্দুল কাদির বদাউনি। আকবরের আমলের বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল আর আব্দুল কাদির বদাউনি, এই দুজন হবে। এই দুজনের নাম দিলেই হবে। ৪-এর আয়তে আসি, বলেছে ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিল? এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের ৮৪ পৃষ্ঠায় রয়েছে। বলেছে ইকতা কি আর কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। ইকতা কি লিখবে? দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করেছিলেন সেই রাজ্যগুলি কি হলো সুলতানদের এক একটা প্রদেশ। দিল্লি সুলতানি প্রদেশগুলিকে ইকতা বলা হতো। চালু করার কারণ, এক হচ্ছে রাজ্যের শাসন পরিচালনা। ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুফতি। ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। ২ হচ্ছে সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। ৩ হচ্ছে রাজস্ব আদায় আর শান্তি বজায় রাখা। ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যে রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন, তাই রাজ্যে শান্তি শৃঙ্খলার দায়িত্বও পালন করতেন তিনি। ২ আছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান ৩টি সমস্যা কি ছিল? এটা তোমাদের বইয়ের ৪৫ পৃষ্ঠাতে রয়েছে। এই যে ইলতুৎমিশের রাজত্বকাল হচ্ছে ১২১১ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ। এই সময় দিল্লি সুলতানির সামনে প্রধান ৩টি সমস্যা ছিল। প্রথমত, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে। দ্বিতীয়ত, কিভাবে মধ্য এশিয়া দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে। এবং তৃতীয়ত, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। ৩-এ দিয়েছে মোগলদের রণকৌশল কেমন ছিল। এটা আমি রায়মার্টিন সহায়িকাতে দেখে দিচ্ছি। রায়মার্টিন সহায়িকার ১১৭ পৃষ্ঠাতে রয়েছে।
বলেছে মুঘলদের রণকৌশল কেমন ছিল? 17। আচ্ছা, এটা রায়মার্টিন সহায়িকার 119 পেজে আছে। এই যে মুঘলদের রণকৌশল কেমন ছিল। বাবর পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ আর ঘরঘরা যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আর সুদৃঢ় করেন। তিনি এই যুদ্ধে যে রণকৌশল অনুসরণ করেন তা ছিল ভারতে প্রচলিত রণকৌশল থেকে উন্নত রণকৌশল। মুঘল রণকৌশল এক হচ্ছে মুঘল ঘোড়সওয়ার বাহিনীর একটি অংশ শত্রু সৈন্যদলকে দুই পাশ ও পেছন থেকে আক্রমণ করত। 2 কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। 3 ঘোড়সওয়ার বাহিনীর একটি অংশ সামনে থেকে দিশাহারা শত্রুদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিত। পাঁচের দাগে আসি। 5-এর আইতে বলেছে জাপ্তি ব্যবস্থা কাকে বলে আর আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। এটা আমি বই থেকেই দিচ্ছি, তোমাদের বইয়ে 86 পাতাতে আছে। মুঘল সাম্রাজ্য চ্যাপ্টারে 86 পাতায় জাপ্তি ব্যবস্থা কাকে বলে আর আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার যে পদ্ধতি তাকে বলা হয় জাপ্তি। যাবত মানে নির্ধারণ করা। এবারে এখান থেকে লিখবে যে ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর দেশ, তাই ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল। আলাউদ্দিন খলজির আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করার বা মাপার ব্যবস্থা ছিল। পরে শেরশাহের সময়ও জমি মাপা হয়। আকবর নতুন করে জমি জরিপ করান। শেরশাহ বিভিন্ন শস্যের মূল্য অনুযায়ী একটি তালিকা তৈরি করিয়েছিলেন। আকবর দেখলেন যে এই তালিকার প্রধান সমস্যা হলো রাজধানীতে শস্যের মূল্যের সঙ্গে অন্যান্য জায়গার শস্যের মূল্য সবসময় মিলছে না। রাজধানীর শস্য মূল্য অন্যান্য জায়গা থেকে বেশি ছিল। রাজধানীর হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হতো। তাই আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করলেন। প্রত্যেক এলাকার উৎপাদন, বাজারে শস্যের মূল্য ইত্যাদি নানা রকম তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুনগোদের। রাজস্ব আদায় করত এবং কানুনগোদের তথ্য মিলিয়ে দিত যেসব কর্মচারী, তাদের বলা হতো কররি। আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলা হয় দহশালা ব্যবস্থা। দহ মানে 10। আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। আকবরের এই রাজস্ব ব্যবস্থাকে প্রচলন করতে সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল এবং আরও কয়েকজন রাজকর্মচারী। টোডরমলের নাম থেকে এই ব্যবস্থার নাম হয় টোডরমলের বন্দোবস্ত। অবশ্য মুঘল সাম্রাজ্যের সর্বত্র জাপ্তি ব্যবস্থা চালু ছিল না। রাজস্ব যারা আদায় করতেন তাদের নির্দেশ দেয়া থাকতো কৃষকদের অত্যাচার না করতে। সরকার দুঃসময়ে কৃষকদের ঋণ দিত, কখনো দরকার মতো রাজস্ব মকুবও করা হতো। আকবরের রাজস্ব ব্যবস্থায় রাষ্ট্রের স্বার্থ যেমন দেখা হয়েছিল, কৃষকদের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছিল। তবে বিদ্রোহী কৃষককে রাষ্ট্র কঠোর সাজা দিত। 5-এ 2 নম্বর প্রশ্ন বলেছে সুলতান রাজিয়া কৃতিত্ব আলোচনা করো। এটা আমি প্রান্তিক, এবছরের প্রান্তিকের যে সহায়িকা বেরিয়েছে 7ম শ্রেণীর ইতিহাসের, তো আমি সেখান থেকে দিচ্ছি। সেখানে 105 পাতায় রয়েছে। এই যে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইলতুৎমিশ তার পুত্রদের অকর্মণ্যতা লক্ষ্য করে তার একমাত্র বুদ্ধিমতী বিদুষী কন্যা রাজিয়াকে উত্তরাধিকারিণী মনোনীত করে গিয়েছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। মাত্র 3.5 বছর সগৌরবে রাজত্ব করেন। তার কৃতিত্বের যে পরিচয় পাওয়া যায়, এক হচ্ছে রাজিয়া ছিলেন মধ্যযুগের একমাত্র মহিলা যিনি প্রথম ও শেষ দিল্লি সুলতানের মসনদে বসেছিলেন। 2 তিনি ছিলেন বুদ্ধিমতী, দয়াপরবশ ও যোদ্ধা। তিনি অস্ত্রচালনায় দক্ষ ছিলেন। 3 তিনি পুরুষের পোশাক পরে রাজসভায় শাসনকার্য পরিচালনা করতেন। 4 রাজিয়া সর্বপ্রথম শাসনদণ্ড হাতে নিয়ে তুর্কি অভিজাতদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেন। 5 তিনি তুর্কি অভিজাতদের নিয়ে গঠিত পূর্বের 40 চক্র ভেঙে দেন। অতুর্কি মুসলমানদের উচ্চপদে নিয়োগ করেন। 4 হচ্ছে ঐতিহাসিক মিনহাজ সিরাজের মতে বাংলা থেকে সিন্ধু পর্যন্ত সকল আমির ও প্রাদেশিক শাসক রাজিয়ার বশ্যতা স্বীকার করেছিলেন। 7 তিনি লাহোরের শাসক কবির খানকে পরাস্ত করেন। পাঞ্জাবের ভাতিন্ডার শাসক আলতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করলে রাজিয়া ভাতিন্ডার দুর্গ আক্রমণ করেন, কিন্তু রাজিয়া বন্দী হন। এরপর 1240 খ্রিস্টাব্দে তুর্কি সেনাদের হাতে তিনি নিহত হন। 5-এ 3 নম্বর প্রশ্ন বলেছে দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার
কেন ঘটেছিল এটা আমি বই থেকে দিচ্ছি, তোমাদের বইয়ের 100 পাতায় রয়েছে। দেশের ভেতরে বাণিজ্য, এই অংশটা বলবে। দেশের ভেতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য হতো। প্রথমত হচ্ছে গ্রাম ও শহরের বাণিজ্য, আর দ্বিতীয়ত হচ্ছে দুটো শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো সেগুলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এইসব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানা রকমের খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। আবার এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামে শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করতো কারিগররা। এইসব জায়গায় সব জাতির ও সব ধর্মের মানুষরাই কাজ করত শিল্পী আর কারিগর হিসাবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাতের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্যও হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগেই ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। এক সময় দেখা গেল যে দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে। এই সময় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটেছিল। রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা। এগুলোতে পথচারী ও বণিকরা তাদের মালপত্র সহ বিশ্রাম নিত। কর আদায় ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লির সুলতানরা টঙ্কা বা রূপার মুদ্রা এবং পিতল বা তামার মুদ্রা নামে দুই ধরনের মুদ্রা চালু করেছিলেন। এগুলোর মান ছিল যথেষ্ট ভালো। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।